হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাতে যাচ্ছি সেটা খুবই খুবই মজাদার একটি গল্প। তো চলো গল্প শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমার নাম হচ্ছে শান্তু। আমি একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করা মেয়ে। আমি অনেক ছোটো থাকতেই আমার মাকে হারিয়েছি। আমার বাবা আর বিয়ে শাদি কিছু করতেন না। সবসময় বলতো যে সে আমার সুখের জন্য আর বিয়ে শাদি করতে চান না, কারণ সৎমা ঘরে আসলে যদি আমাকে ভালো না বাসে, দেখতে না পারে, এজন্য এই অজুহাতে সারা জীবন ধরেই আমার বাবা আর বিয়ে করলেন না। আমার মেট্রিকের আগে আগেই আমার মা চলে গেছেন। আমি বাবাকে অনেকবার বলেছি যে বাবা, আমি তোমাদের একমাত্র মেয়ে, তুমি কি করে একা একা নিঃসঙ্গ জীবনটা কাটাবে? আমার কোনো সমস্যা নেই, আমি বড় হয়ে গেছি, নিজের খেয়াল নিজে রাখতে পারি। বাবা বলল, সে সবই আমি জানি, ওসব নিয়ে তুই চিন্তা করিস না। আমি যদি বিয়ে করে না থাকতে পারি তাতে তোর সমস্যা কোথায়? তাছাড়া আমি কি পাগল? আমার মেয়েকে সৎমা আনবো ঘরে, সে যে কষ্ট দিবে না তার কি কোনো নিশ্চয়তা গ্যারান্টি আছে? আমি বললাম, বাবা দিলেই বাকি, আমি তো তোমার বাড়ির আর কদিনের মেহমান। তখন আমার বাবা অপলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে চেয়ে বলছে, আর কয়দিনের মেহমান মানে? তুই আমার একমাত্র মেয়ে, এইবারের ওয়ারিস তুই। আমার এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো কার জন্য রে? তোর জন্যই তো। আমি কেন খামাখা আরেকটা ভাগিদার নিয়ে আসবো এই বাড়িতে? কোনো প্রয়োজন নেই। অন্য দেখি কাজের মেয়ে ছিল আমাদের বাড়ি, ওই কাজের মেয়েটির নাম ছিল জাহানারা। কাজের মেয়েটা না সব সময় কাজ না থাকলেও দেখতাম বাড়িতে ঘুর করতো। এই গত 3.5 বছরের মধ্যে তো আমি এসব বিষয় খেয়ালই করিনি। একদিন আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, আমি কাউকে কিছু না বলে, এমনকি ইউনিভার্সিটিতে আমি ছুটিও নিইনি। বাস ক্লাসে গেলাম, ভালো লাগলো না, অমনি আমি বাড়ির দিকে ছুটে আসলাম। এসে সরাসরি বাড়ির ভিতরে ঢুকছিলাম, ঢুকতেই দেখলাম বাড়ির গেটটা ভিতর থেকে লাগানো। আমি কলিং বেল বাজাচ্ছি, কিন্তু কেউ খুলছে না। আমি কি করে বুঝবো যে বাড়ির ভিতরে কারেন্ট নেই? যাই হোক, আমি সেখান থেকে সরে বাড়ির পিছন দিয়ে ঘুরে চলে গেলাম আমাদের বাবার ঘরের সেই জানালার মধ্যে। দেখলাম জানালাটা খোলা আর পর্দাগুলো একটু সরানো। তো আমি যে খুব সুন্দরভাবে জানালার সামনে দাঁড়িয়ে পড়লাম, ডাকটা দিব, এর মধ্যেই আমার চোখে যা পড়েছে তা দেখে তো চোখ দুটোই জানালার ভিতরেই থেকে গেল, আর বাহিরে আসতেছে না চোখ। দেখলাম আমার বাবা আর সেই কাজের মেয়ে জাহানারা, তারা খুব সুন্দর করে কাজ করছে। এত সুন্দর ছিল তাদের কাজ করার দৃশ্যগুলো, যা দেখে আমার তো চোখ পুরোই আটকানো। দেখলাম অনেক সুন্দর করে করে বাবা ওয়ালগুলোকে চারো সাইড ঘুরিয়ে ঘুরিয়ে মাজা ঘষা করছে। তারপরে মেয়েটার গায়ের রং ছিল একটু শ্যামলা ফর্সা, দেখতে অতটাও খারাপ না। ওয়ালের উপরে চড়ে কত সুন্দর করে করে লকেটগুলোকে মাজা ঘষা করে করে পরিষ্কার করছে। তারপরে ফাইনালি ঘর মোছা সেই ধাড়া দিয়ে খুব সুন্দর করে ঘরটাকে মুছতেছে। প্রায় 5-0 মিনিট ধরে সেই বাড়ির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্বালানা দিয়ে আমি তাদের এত সুন্দর করে পরিষ্কার করার, পরিচ্ছন্ন করার বাড়ির কাজগুলো দেখতে থাকি। দেখতে দেখতে কেমন যেন একটা অচেনা ইচ্ছের মধ্যে নিজেকে নিজে হারিয়ে ফেললাম। তারপর আমি চুপচাপ করে বাড়িতে এসে বাড়ির দরজাটা কলিং বেল না চেপে আমি হাত দিয়ে নক করছি। বেশ কিছুটা সময় যাওয়ার পরে জাহানারা এসে গেটটা খুলে দিল। খুলে দেওয়ায় আমি খুব রেগেছিলাম। তারপর বাড়ির মধ্যে ঢুকলাম। জাহানারা কিন্তু আমায় প্রচণ্ড ভালোবাসতো। সেদিন আমার সে ওই রূপ দেখে বলল, তোমার কি কিছু হয়েছে? আমি বললাম, কিছু হলে তাতে তোমার কি হয়েছে? তোমার এত মাথা ব্যথা কেন? সবটাতে কিছু হলে আমারটা আমি বুঝে নেব। এই কথা বলে ব্যাগটা সোফার উপরে রেখেই নিজের রুমে চলে যাই। যে কিছুক্ষণ হাঁটি আর ভাবি, আচ্ছা এটা কেমন কথা? আমাকে তো
ঠকানো হলো। কারণ আমার বাবা সবসময় বলল, আমি আর বিয়ে শাদী করব না। তোমাকে যদি সৎমা ঘরে এনে দিই, সে যদি তোমায় ভালো না বাসে, দেখতে না পারে, তাহলে কেমনে কী হবে? এই জন্যে আমার জীবনে আর কারো প্রয়োজন নাই। কিন্তু তলে তলে তো সে তার কাজ ঠিকই করে যাচ্ছিল। নো নো নো, এটা রাইট নয়, এটা রং। আমি ভাবছিলাম আর হাঁটছিলাম। অন্যদিকে সেই দৃশ্য যেন আমাকে চারদিক থেকে অ্যাটাক করে রেখেছিল। তারপর একটা সময় নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। করার পর ব্যাগটা কিনে, কিছু খাইনি, ব্যাগটা কিনে নিজের পড়ার টেবিলে পড়ছিলাম, কিন্তু বইয়ের পাতায় যেন সেই দৃশ্য বারবার ভেসে উঠছিল। আমি নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করলাম, নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করলাম। এভাবেই সেদিনের রাতটা চলে গেল। আমি খাচ্ছিলাম না। তো বাবা আমাকে রাতে কয়েকবারই খাওয়ার কথা বলেছে। আমি শুধু বললাম, আমার শরীর ভালো লাগছে না, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছে, কি হয়েছে তোর, এরকম আচরণ কেন করছিস? আমি বললাম, না তেমন কিছুই হয়নি, আমার আবার কি হবে। যাকগে, নিজের দরজাটা লাগিয়ে একা একাই মায়ের ছবির দিকেই তাকিয়েছিলাম আর বিষয়টা ভাবতে থাকলাম। তারপরে মার ছবিটাকে আমি খুব সুন্দর করে ঢেকে রাখলাম। ঢেকে রাখার পর পরের দিন সকাল হলো, সবাই নাস্তার টেবিলে। সবাই বলতো আমার বাবা, আর ওই জাহানারা দাঁড়িয়ে রয়েছে তার পাশে। এভাবেই 3 দিন ধরে কারোর সাথেই কোনো রকম কথা বলিনি, ঠিকমতো খাওয়া দাওয়া করিনি। তারপরে 3 দিন পর আমি রাত্রে শুতে যাব, দেখলাম অদ্ভুত এক আওয়াজ হচ্ছে বাড়ির ভিতরে। হ্যাঁ, অনেক রাত, গভীর রাত ছিল, তখন বাজে রাত 2:30। আমি আমার রুমের মধ্যে ধীরে ধীরে পড়ছিলাম। আমি যে জেগে আছি যেন বাড়ির ওয়ালও জানে না। কারণ আমি লাইট অফ করে মোবাইলে হালকা লাইট দিয়ে উপর করে রেখে আলোটা শুধু বইয়ের উপরে রেখেছিলাম। তাই বাহির থেকে সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছিল যে আমার ঘরে লাইট অফ। যাকে পড়ছিলাম, এর মধ্যে আমার ওয়াশরুম যেতে হলো। তো ওয়াশরুম যেতে গিয়েই দেখি কি, অজানা সেই একটি আওয়াজ আমার কানে ভাসতে থাকে, আর সেটা গতিটা ছিল বেশ। তো আমি আবারও ঘর থেকে বের হয়ে তাদের দরজার সামনে গেলাম। দেখলাম দরজাটা স্রেফ চাপানো, লাগানো নয়। তারপর ঢুকেই পড়লাম। দেখলাম কি, তারা দুজন মিলে খুব সুন্দরভাবে কাজকাম করতেছে। কাজকাম করতে করতে অনেকটা ক্লান্ত, বাবার মাথায় অনেক ঘাম, ঘেমে একদম অস্থির হয়ে গেছে। আর এই জাহানারা আমাকে দেখে বলতেছে, এত রাতে তুমি এই জায়গায় ঘুমাও নাই? আমি বললাম, কেন, ঘুমালে কি তোমাদের মানে সহজ হয়ে যেত সব কিছু? আমি এসে তো ডিস্টার্ব করলাম, সেটা তো আমি বুঝতে পেরেছি। তবে হ্যাঁ, তোমরা যেটা করছো সেটা মোটেও ঠিক নয়। বাড়ির কাজ করছো, ট্রেনের বেলা আছে, রাত্রেবেলা কিসের বাড়ির কাজ? কোনো বাড়ির কাজ হবে না। আর বাবা, তুমি এটা ঠিক করছো না। বাবা আমাকে বলল, তোমার মনে হয় এসব বিষয় নিয়ে কথা না বলাই ভালো। আমি বললাম, অবশ্যই বলতে হবে, কারণ দেখো, তোমাকে আমি কতবার বলেছি বাবা, আমি বা আমাকে নিয়ে কোনো চিন্তা তুমি তোমার মধ্যে রেখো না। তোমার যদি লাইফ পার্টনার দরকার হয়, তুমি বিয়ে করে নাও। কিন্তু তুমি করলে না। হ্যাঁ, আমার কথা ভেবে ভেবে, কিন্তু তুমি তো একটা পাপের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছো, সেটা কখনোই কাম্য নয়। আমি চাই এই মেয়েটা সকালবেলায় এই বাড়ি থেকে চলে যাবে। তখন বাবা কোনো মতোই তাকে এই বাড়ি থেকে যেতে দেবে না। তবে সকালের আলো ফোটার আগে মেয়েটাকে আমি বাড়ি থেকে টাকা পয়সা যা ছিল দিয়ে বের করে দিয়েছি। দেওয়ার পর 3 দিন কেটে গেল, মেয়েটা তো আর নেই, কাজে আসছে না। আর তাছাড়াও তো এখানেই থাকে। বাবা আমাকে বলল, জাহানারা কোথায়? আমি বললাম, কোথায়, এবার বিদায় করে দিয়েছি। বলে, ভালোই করেছো, বিদায় করে দিয়েছো, এখন আমার কাজটা তুমি করে দাও। আসো, বাড়ির কাজগুলো আমরা দুজন মিলে করি। আমি বললাম, কি বলো, আমি তোমার মেয়ে, আমি কি করে তোমার বাড়ির কাজ করব? তখন বললো, আর কোনো কথা নয়, এখন আমাদের বাড়ির কাজ আমরা দুজন মিলেই করব। তোমার কি মনে হয় আমি জাহানারার সঙ্গে খুব ভালো ছিলাম? না, আমি তোমাকে এত কষ্ট করে মানুষ করেছি, এত বড় করেছি। কেন করেছি? তুমি বরাবরই আমার বাড়ির কাজের জন্য উপযুক্ত হও, তারপরে বাড়ির কাজগুলো তুমি টুকিটাকি করে করবে, এই কারণে। আমি কথা শুনে হতবাক। আমি বললাম, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমি কি সত্যি তোমার জন্ম দেওয়া মেয়ে? তখন সে উত্তরে আমাকে বলল, না, তুমি আমার জন্ম দেওয়া মেয়ে নয়। আমি তোমাকে তোমার
মায়ের কোলে যখন তুমি 3 মাসের, হ্যাঁ, তখন থেকে তোমার মাকে ওই অবস্থায় এনে আমি তোমার মাকে বিয়ে করেছিলাম, শুধু তোমাকে লালন পালন করে আজকে এত বড় করব বলে। তখন আমি বললাম, আচ্ছা না হয় করেছো, জন্ম দাওনি, কিন্তু পালন করে যে এতটা বড় করেছো আমায়, সারা জীবন যে আমি জানলাম যে তুমি আমার বাবা, সেখান থেকে তো একটা রেসপেক্ট, একটা মায়া মমতা শুধু কি জন্ম দিলেই বাবা হয়? হ্যাঁ, পালক দাদাও তো অনেক আছে, তাই না? সে মানটা তো রাখো। বলে সব মান টান ছাড়ো, আমার যা চাই তা আমাকে তুমি দাও। হ্যাঁ, আর না দিলে বুঝই তো, আমারটা আমি নিতে পারি। পরে আমি কোনোভাবেই এটাকে পাত্তা দিচ্ছিলাম না, রাতে শুয়েছিলাম। তারপরে বলল, বাস আমি বাড়ির কাজটা করে দিচ্ছি, দেখো তোমার যদি ভালো না লাগে তাহলে আর কখনো আমি তোমাকে বলবো না যে আমি বাড়ির কাজ করে দিই। পরে আমার আর কিছু বলার ছিল না, কিছু করারও ছিল না। সে খুব সুন্দর করে আগে ওয়ালের মধ্যে দারুণভাবে ঘষাঘষি করতে লাগলো। আমি তো প্রাপ্তবয়স্ক ছিলাম পরিপূর্ণভাবে, আমি সবটাই বুঝতাম, সবটাই জানতাম। মনের মধ্যে শত চাহিদা থাকা সত্ত্বেও কি আমি এটা বলতে পারতাম? না। অন্যদিকে আমি এটা অ্যাকসেপ্টও করতে পারছি না। তো এইভাবে বেশ কিছুটা সময় চলতে থাকতে আমি তো আর মানে পারতেছি না। তখন আমিও বাবার সঙ্গে এই ঘষা মাজার কাজে লেগে গেলাম। খুব সুন্দর করে দুজন মিলে ঘষা হলো, মাজা হলো। কাজ শেষে আমরা অনেকটা আনন্দ নেই বা পাই, এভাবেই চলতে থাকে সবটা। তারপরে 3 দিন পর আমি মোটে ইউনিভার্সিটিতে এসে পুরো বিষয়টা ভাবছিলাম। ভেবে অস্থির হয়ে গেছিলাম। অস্থির হয়ে যাওয়া কোনো লাভ হলো না, কারণ আমার লেখাপড়ার আরও 1.5 বছর বাকি ছিল। তো 1.5 বছর ধরে আমি সেখানেই ছিলাম। থাকার পর প্রতিদিনই আমাকে হলো বাড়ির কাজ করতে হতো বাবার সঙ্গে, কোনো অপশন ছিল না। আর এটা কাউকে বলারও বিষয় নয়, ঠিক আছে? নিজের ঘরের কথা মানুষকে কীভাবে বলবো, তাতে করে নিজের মান সম্মানই চলে যেত। তো একটা সময় ভাবলাম যে আমি যদি এখন উল্টাপাল্টা কিছু করি তাহলে বিপরীত অনেক ক্ষতি হয়ে যেতে পারে, আমাকে বুদ্ধির সাথে সমস্ত কাজ করতে হবে। তারপর আমি ভাবলাম যে আমি এমন কিছু করব যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তারপর আমি একদিন 1.5 বছর কমপ্লিট হয়ে গেল। আমি হচ্ছে যে আমার স্কুলে লাইফ থেকে শুরু করে সমীর নামে একটি ছেলে ছিল, ওকে আমি মনে মনে একটু একটু করে পছন্দ করতাম, তবে তেমন কোনো সম্পর্ক ছিল না। ওকে আমি মোটামুটি একটু হালকা পাতলা শেয়ার করি, ও পুরো বিষয়টা বুঝতে পারে। তারপরেও আমাকে বলে, আসলে এটা তো অনেক খারাপ জিনিস, আমি কিন্তু এর একটা সমাধান দিতে পারি। আমি বললাম, কী সমাধান? ও আমাকে বলল, তোর বাবার সাথে এমন কিছু করব তোর বাবা পুরো মেন্টাল পাগল হয়ে যাবে, মারলে তো ঝামেলা আছে, কিন্তু এখান থেকে তো বাঁচতে হবে। রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন তার ভাষায় তাকে জবাব দিতে হয়। আমি বললাম, খারাপ না, ঠিক আছে। তারপরে ও আমাকে কিছু মেডিসিন দিল। আমি তার দুধের গ্লাসে প্রতিদিনে বাবাকে খাওয়াতাম। 3 দিন যখন খাওয়াতাম, খাওয়ানো শেষ হলো, পরে দেখলাম যে বাবা না মেন্টালি পাগল হয়ে গেল। তারপরে তাকে আমি পাগলা গারদে রেখে দিয়েছি। হ্যাঁ, শেষ পর্যন্ত তার সঙ্গে ওটাই করেছি আমি। আর আমি সুখী শান্তিতে এখন জীবনযাপন করছি আমার সেই ক্লাসের বন্ধুর সাথে। অবশ্যই এমনি নয়, আমি ওকে বিয়ে করে নিয়েছি। তো বন্ধুরা, গল্প তোমাদের সঙ্গে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গল্পের সঙ্গে। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।